ভগিনী নিবেদিতা সংক্ষিপ্ত জীবনী পর্ব ৩। শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জন্মভূমি ভারতবর্ষকে নিবেদিতা স্বদেশ বলেই গ্রহণ করেছিলেন। ভারতবাসীর দুঃখ বিপদে তিনি নিজের প্রাণ তুচ্ছ করে সেবা করতেন। 1899 খ্রিস্টাব্দে প্লেগ রোগ কলকাতায় মহামারীর আকার ধারণ করলে স্বামীজির নির্দেশে নিবেদিতা মিশনের সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে সেবা কাজে নেমে পড়লেন। তার নেতৃত্বে রোগীদের সেবা শুরু হলো। সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষের বসবাসের পল্লীগুলির আবর্জনা পরিষ্কার করার কাজও চলল। নিবেদিতা নিজেই তখন হাতে ঝাড়ু বালতি নিয়ে আবর্জনা পরিষ্কার করতেন এবং রোগীর সেবা করতেন। এতে যে তারও প্লেগ হতে পারে আর প্লেগ মানেই যে মৃত্যু, এসব কথা তার মনে আসতো না। নিবেদিতা দৃষ্টান্ত দেখে স্থানীয় অনেক যুবক তার সঙ্গে সেবা কাজে যোগ দিয়েছিলেন। বাগবাজারে বোসপাড়া লেনে বসবাস করবার সময় নিবেদিতা তার প্রতিবেশী সাধারণ মানুষদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন। তার আন্তরিকতায় প্রতিবেশীরা তাকে নিজেদেরই একজন বলে মনে করত। যদিও ছোঁয়াছুঁয়ি ইত্যাদি সামাজিক রীতিনীতি মেনে চলতেই হতো। শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে গোপালের মায়ের বিশেষ স্থান। ব্রাহ্মণ পরিবারের নিষ্ঠাবতী এক বিধবা তিনি আজীবন নিষ্ঠা সহকারে বালগোপালের উপাসনা করে এসেছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি বালগোপালের দর্শন পেয়েছিলেন। তারপর থেকে শ্রীরামকৃষ্ণকে তিনি গোপাল বলে ডাকতেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীও তাকে জননীর মতো শ্রদ্ধা ভক্তি করতেন। বৃদ্ধ বয়সে গোপালের মা যখন খুব অসুস্থ, নিবেদিতা তাকে নিজের বাড়িতে রেখে গোপালের মার জীবনের শেষ দিন পর্যন্ত তার সেবা শুশ্রূষা করেছিলেন। সারা জীবন যিনি মহা আচারী ছিলেন, সেই গোপালের মাও তার সেবা নিতে কুণ্ঠা করেননি। ভালোবাসার পবিত্রতায় সামাজিক আচার বিচারের গণ্ডি তখন ভেঙে গিয়েছিল। নিবেদিতার ভালোবাসা ও সেবার কোনো তুলনা ছিল না। পূর্ববঙ্গে দুর্ভিক্ষ ও বন্যা দেখা দিলে সঙ্গী সাথী নিয়ে তিনি সেবা কাজের জন্য সেখানে উপস্থিত হলেন। জল কাদা ভেঙে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করতে লাগলেন। দুঃখী মানুষেরাও করুণাময়ী নিবেদিতাকে একান্ত আপনার জন বলে মনে করত। তার সেবা তারা অসংকোচে গ্রহণ করত। স্বামীজির আদর্শ অনুযায়ী ভারতবর্ষে বিজ্ঞান সাধনার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন বেদান্ত বিজ্ঞান চর্চা উভয়ের সমন্বয়ে আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে। বেদান্ত মানুষের অন্তর্জীবনকে সুন্দর করবে আর বিজ্ঞান সুন্দর করবে মানুষের বহির্জীবনকে। স্বামীজির সময় ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণার দ্বারা বিশ্বে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। স্বামীজি জগদীশচন্দ্রের জন্য বিশেষ গর্ববোধ করতেন, কিন্তু পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্রকে অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো। পরাধীন দেশের এই বৈজ্ঞানিককে তার সময়ের বিখ্যাত বৈজ্ঞানিকেরা নিজেদের সমান মর্যাদা দিতে মোটেই রাজি ছিলেন না। বিদেশি সরকারও কোনো সহায়তা করতে চাইতো না। নানা উদ্বেগ, দুশ্চিন্তা, আর্থিক অনটনের মধ্যে তাকে কাজ করতে হতো। নিবেদিতা মাতৃস্নেহ নিয়ে এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিককে সাহায্য করবার জন্য। সরকারি মহলে নিজের প্রভাব খাটিয়ে তিনি নানান সুযোগ সুবিধা আদায় করে দিতেন। তার আবিষ্কারগুলি যাতে বিশ্বের যোগ্য মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হয় তার জন্য পত্র পত্রিকায় প্রচার চালিয়ে যেতেন। বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। নিবেদিতা নানাভাবে অর্থের ব্যবস্থা করতেন। বিদেশে অসুস্থ হয়ে পড়লে নিবেদিতা জগদীশ বসুর সেবা পর্যন্ত করেছেন। নিবেদিতা জগদীশচন্দ্রকে ভারতের জাতীয় সম্পদ বলে মনে করতেন। তাকে সন্তানের মতো স্নেহ করতেন ও খোকা বলে ডাকতেন। নিবেদিতার উৎসাহ, প্রেরণা ও সক্রিয় সহযোগিতা ছাড়া জগদীশ বসুর পক্ষে বৈজ্ঞানিক গবেষণার কাজ চালিয়ে যাওয়া দুরূহই ছিল।
জগদীশ বসু এবং তার পরিবারের কৃতজ্ঞতার সীমা ছিল না নিবেদিতার প্রতি। তিনি বসু পরিবারের একজন হয়ে গিয়েছিলেন, শুধু বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই নয়, জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে তোলার পেছনে তার অনবদ্য ভূমিকা। হ্যাবেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে উঠেছিল, শিল্পাচার্য নন্দলাল বসু যার শ্রেষ্ঠ পরিণতি, নিবেদিতার অবদান তার পিছনে অপরিসীম। তেমনিভাবে জাতীয় ধারা ইতিহাস রচনার জন্য তিনি রমেশচন্দ্র দত্ত এবং যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকদের সর্বদা প্রেরণা দিয়েছেন। নিবেদিতা যেমন অসাধারণ বাগ্মী ছিলেন, তেমনই ছিলেন শক্তিশালী লেখিকা। ভারতবর্ষে আসবার আগে মাত্র 30 বছর বয়সে তিনি লন্ডনে শিক্ষিত সমাজে লেখিকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ভারতবর্ষে এসে যখন তিনি স্বামীজির আদর্শে ভারতে জাতীয়তাবোধের জাগরণে আত্মনিয়োগ করলেন, তখন তিনি বুঝলেন এ ব্যাপারে লেখনী হবে তার মূল সহায়। মডার্ন রিভিউ, স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, ডন, প্রভুত্ব ভারত, বালভারতী প্রভৃতি এদেশি এবং অনেক বিদেশি পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব, শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখতেন। বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন তিনি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো এইগুলি: কালী দি মাদার, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দি মাস্টার অ্যাজ আই স হিম। তার বোসপাড়া লেনের বাড়িতে সেকালের অনেক বিশিষ্ট ব্যক্তি আসতেন। তার বহুমুখী প্রতিভা, নানা বিষয়ে পাণ্ডিত্য সকলকে মুগ্ধ করত। এত কাজের মধ্যেও তার মন প্রাণ জুড়ে থাকত স্বামীজির ইচ্ছার প্রতি। শ্রী মায়ের আশীর্বাদ ধন্য ছোট্ট স্কুলটি। তিনি বিশ্বাস করতেন স্বামীজির সর্বদা দৃষ্টি আছে এই স্কুলের প্রতি, আর আছে শ্রী মায়ের আশীর্বাদ। তার বিশ্বাস ছিল ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারীদের জন্য শ্রী মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি মূল্যবান। তিনি মনে করতেন এই স্কুলে ছাত্রীদের মধ্যে থেকেই ভবিষ্যতে গার্গী মৈত্রীরা আবার ভারতবর্ষে আবির্ভূত হবে।